ওকে, প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং তাপমাত্রার বিভিন্ন স্কেল এবং তাপমাত্রা পরিমাপের নীতি এবং প্রত্যেকটা স্কেল দিয়ে আমার জানা অজানা যে কোনো স্কেলের সাহায্যে কীভাবে তাপমাত্রাটা বের করতে হয় সেই রিলেটেড আমরা 4-5টা ম্যাথ করছিলাম। ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুই ধরনের বিবৃতি এক্সিস্ট করে। আমরা আসলে প্রথম বিবৃতিটাকে বিবৃতি 1 নাম দিয়েছি এবং দুইটা বিবৃতি একটু ডিস্টিংগুইশ করে একটু নুয়ান্সের মাধ্যমে আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি যে প্রথম বিবৃতিটা কি বলে। প্রথম বিবৃতিটা বলতেছে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সকল ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে কি হয় তাপের মাধ্যমে কাজ সম্পাদিত হবে সেসব ক্ষেত্রে গৃহীত তাপ কৃত কাজের সমানুপাতিক। তার মানে এই জিনিসগুলোকে আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি, তার মানে কৃত কাজ কার সমানুপাতিক হবে? কৃত কাজ হয়েছে তাপ শক্তি সমানুপাতিক হবে। ঠিক আছে, কারণ এইখানে এই কাজটা করতেছে কে? এই কাজটা করতেছে হয়েছে তাপশক্তি ওই কাজটা করতেছে। যদি এমন ঘটনা হয় তখন আমরা বলতে পারবো যে কৃত কাজ হয়েছে তাপশক্তি সমানুপাতিক। কৃত কাজকে যদি আমরা ডাব্লু দ্বারা রিপ্রেজেন্ট করি এবং তাপশক্তিকে যদি আমি কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে ডাব্লু সমানুপাতিক কিউ। যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেই সমানুপাতিক ধ্রুবকটার নাম হয়েছে জে। ঠিক আছে, এই জেকে জুল ধ্রুবকও বলা হয়। জে এর মান 4.2, জে এর ভ্যালু হয়েছে 4.2 জুল পার ক্যালোরি, রাইট? তাহলে 4.2 জুল পার ক্যালোরি। ওকে, 4.2 জুল পার ক্যালোরি, এটা হচ্ছে জে এর মান, রাইট? তার মানে আমার প্রথম সূত্রে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা দ্বারাই হয়েছে ডাব্লু ইকুয়াল টু জে কিউ। ঠিক আছে, এই জিনিসটা প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মুলা এবং এটার থ্রুতে আমরা প্রথম সূত্র রিলেটেড মানে যেসব প্রবলেম প্রথম সূত্রতে সলভ করতে হবে সেসব প্রবলেম আমরা এই সূত্রের মাধ্যমে সলভ করতে পারি। কিন্তু আমরা চিনব কিভাবে যে এটা আসলে ফার্স্ট সূত্রকে রিপ্রেজেন্ট করে? আমাদের বুঝতে হবে যে প্রথম সূত্রের থিওরিটিক্যাল আলাপ হয়েছে এই জায়গাতে। প্রথম সূত্র আমাকে বুঝায় যে তুমি যখনই দেখবা যে কাজ হইতেছে এবং সেই কাজের জন্য দায়ী হইছে তাপশক্তি এবং একমাত্র তাপশক্তি ওই কাজের জন্য দায়ী, তখন আমরা আসলে কি বলতে পারি যে কাজ হওয়া এটাও তো এক প্রকার শক্তি, তাই তো? তার মানে ওই তাপশক্তিটা এই যে কাজ যে হইতেছে এইখানে কনভার্ট হইতেছে, মানে ট্রান্সফার হইতেছে, শক্তির রূপান্তর হইতেছে। কারণ শক্তির তো কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। তার মানে একটা পূর্ণাঙ্গ তাপশক্তি দিয়ে কোনো একটা কাজ হইলে এই সম্পূর্ণ তাপশক্তিটা ওই কাজে কনভার্ট হইতেছে। তো এই ধরনের যখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যখন আমরা দেখব যে এই ধরনের প্রবলেম যে তাপশক্তি অন্য কোনো একটা শক্তিতে কনভার্ট হইতেছে, তখন আমরা আসলে এই সূত্রের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, এই সূত্রে দেখো একটা ফর্মুলা, সেটা হচ্ছে জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। তার সাথে গুণ আছে কে? তার সাথে গুণ আছে কিউ, তাপশক্তি। তার মানে কিউ যদি ক্যালোরিতে থাকে তখন এর সাথে যখন আমরা গুণ করব জুল পার ক্যালোরি, তার সাথে যদি আমরা ক্যালোরি গুণ করি তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসে? আলটিমেটলি রেজাল্ট আসে কিন্তু জুলে। তার মানে এখানে সমান সমানের এই পাশটাও জুলে রাখতে হবে, যেহেতু এই পাশটাও একটা শক্তি বা কাজ, এবং এই পাশটাও তো জুলের। কারণ দুই পাশে একক সেম না হলে আমরা কখনো ব্যালেন্স করতে পারবো না। এই ইম্পর্টেন্ট জিনিসটা এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে এই ম্যাথের প্রধান যেই সমস্যা সেটা সলভ করে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এইখানে জে এর মান যখন জুল পার ক্যালোরি এবং এটা একটা ধ্রুবক, তার মানে আমাকে বুঝতে হবে আমাকে কিউ এর মান ক্যালোরিতে বসাইতে হবে। যদি কিউ এর মান ক্যালোরিতে বসাই তবেই কেবলমাত্র এই পাশটা জুলে আসবে এবং এই পাশটা ব্যালেন্স হবে। ঠিক আছে, তার মানে প্রথম যেই ডিসিশন এখান থেকে আমরা যে কিউ বা তাপশক্তি নির্ণয় করব, যদি আমি জুলের মানটা বসাই, জে এর মানটা বসাই, তখন আমাকে ক্যালোরিতে ওই তাপশক্তি বসাইতে হবে। ওকে, এবং যদি ক্যালোরিতে না থাকে তাহলে আমাকে ক্যালোরিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, যদি জুলে থাকে তাহলে আমরা কি করব? যদি জুলে থাকে তাহলে ব্যাপারটা সিম্পল, সেটা হচ্ছে যদি জুলে থাকে তাহলে আমার এই ধ্রুবকের কোনো প্রয়োজন পড়তেছে না, কারণ জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করার
জিনিসই হয়েছে এটা থ্রুতে আমরা জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করি ওই 4.2-তে। তার মানে যদি জুলে থাকে তার মানে আমি ডিরেক্ট এই পাশটাও জুলে লিখব তাপশক্তি এবং এই পাশটাও তো জুলেই থাকবে, ঠিক আছে। তার মানে যখন আমরা দেখব যে এককগুলো জুলে দেয়া আছে তখন আমরা এই যে বসানোর প্রয়োজন নাই, W=Q এভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে। যদি দেখি যে না ক্যালোরিতে আছে তখন আমাকে যেটা ইউজ করতে হবে যাতে ক্যালোরি কেটে এখানে জুলটা ব্যালেন্স হয়, ঠিক আছে। তো ফার্স্ট সূত্রের এই সব রিলেটেড কথাবার্তাই এক্সিস্ট করে। ফার্স্ট সূত্রের থিওরিটিক্যাল আলাপ আমরা বুঝছি যে কীভাবে চিনবো এবং ফার্স্ট সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন সম্পর্কে যতগুলো জিনিস জানার দরকার আমরা সেগুলো বলার চেষ্টা করলাম। এখন এই রিলেটেড ম্যাথমেটিক্স সেটা হয়েছে এতে দেখো এই ম্যাথটা কি বলে যে একটি সীসার গুলি কত বেগে একটি অনমনীয় লক্ষ্যবস্তুকে আঘাত করলে গুলির তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ধরে নাও যে আঘাতে উৎপন্ন তাপ শুধু গুলি দ্বারাই শোষিত হয়েছে। তার মানে এখানে বোঝানোর চেষ্টা করছে প্রথম সূত্রের মতো যে আসলে এইখানে তাপ শক্তি আর ওই অন্য আরেকটা শক্তি, এই দুইটা শক্তি ইনভলভ, আর কোনো শক্তি ইনভলভ না। এখানে বলা আছে যে সীসার আপেক্ষিক তাপ হয়েছে 30 এবং যে এর মান তোমাকে দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? সো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা বুঝতেই পারতেছি যে এই ম্যাথটা প্রথম সূত্রের কথা বলে বা প্রথম সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে। কিভাবে বুঝলাম? কারণ দেখো তোমাকে বলছে যে এইখানে যদি একটা লক্ষ্যবস্তু থাকে, এখানে কোনো একটা লক্ষ্যবস্তু আছে তোমার, সেই লক্ষ্যবস্তুতে এই যে গুলিটা গিয়ে আঘাত করতেছে, ঠিক আছে। তো লক্ষ্যবস্তুতে এই গুলিটা গিয়ে আঘাত করতেছে যে কারণে এই গুলির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো তোমাকে বলছে যে হইছে কত বেগে ওই লক্ষ্যবস্তুকে আঘাত করলে তাপমাত্রা ওই পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তার মানে এখানে তোমাকে কি বলছে কত বেগে, তার মানে গুলিটা একটা নির্দিষ্ট বেগে এসে ওই লক্ষ্যবস্তুকে আঘাত করতেছে। তার মানে আমরা জানি যে এইখানে কি হইতেছে, এখানে গুলিটার যে বেগ, এই বেগের কারণে যে শক্তি, সেই শক্তিকে আমরা কি বলি? গতিশক্তি। এই গুলিটার গতিশক্তি কোন শক্তিতে কনভার্ট হচ্ছে? তাপ শক্তিতে, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, রাইট। তার মানে গুলিটার গতিশক্তি তাপ শক্তিতে কনভার্ট হইতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা ফার্স্ট সূত্রতে আমাদের ডিল করতে হবে। সো ডিলটা কি? ডিলটা হয়েছে আমরা জানি W=J/Q, রাইট। যেহেতু ক্যালোরিতে মান দিয়েছে তার মানে আমি যে বসাবো। এই ডাব্লুটা কি? ডাব্লুটা হয়েছে ওই শক্তি, কোন শক্তিটা? যেটা গুলির বেগের কারণে তৈরি হয়েছে। সেটা কি শক্তি? গতিশক্তি। সূত্র কি? 12 mv², ঠিক আছে, সমান সমান যে, এবং কিউ কত? কিউ ওই যে আমরা ফার্স্ট লেকচারে পড়ছি যে যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন কিউ এর সূত্র হয়েছে ms∆θ। ওকে, তাহলে এখান থেকে দেখো কেটে যাবে, জে এর মান আমরা জানি, এস এর মান আমরা জানি আপেক্ষিক তাপ, এবং আমরা জানি ∆θ মানে 1.12। আমাদের শুধু কি বের করতে হবে? এখান থেকে আমাদের ভিটা বের করতে হবে, আমাদের এখান থেকে ভিটা ফাইন্ড আউট করতে হবে, রাইট। জিনিসটা অনেক সহজ, কারণ আমরা যদি এস এর মান বসাই হয়েছে 30 এবং ∆θ মান আমরা জানি 1.12 এবং আমরা জানি জে এর মান হয়েছে 4.2। সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দিন শেষে দাঁড়ায় যে গুলির বেগ আমরা পাবো 16.8 মিটার/সেকেন্ড, রাইট। ওকে, তার মানে দেখো আমরা দেখতেছি যে একটা যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি এখানে তাপ শক্তিতে কনভার্ট হইতেছে। যখনই আমরা দেখব যে যে কোনো শক্তি তাপ শক্তিতে কনভার্ট হইতেছে বা তাপ শক্তি যে কোনো শক্তিতে কনভার্ট হইতেছে বা ওই তাপ শক্তি দ্বারা যে কোনো ধরনের কাজ হইতেছে বা যে কোনো ধরনের কাজ হওয়ার কারণ তাপ শক্তিটা, এই প্রত্যেকটা কেস এই প্রথম সূত্রকে স্যাটিসফাই করে এবং এই প্রথম সূত্রে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা দিয়ে এই প্রত্যেকটা অঙ্ক সলভ করা যায়। ওকে, ঠিক আছে, আমরা দেখি এইরকম আরও কয়টা এক্সাম্পল দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। বলছে দেখো এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা বলতেছে যে এক খণ্ড বরফ উপর থেকে মাটিতে পড়ে যাচ্ছে
এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয়, বরফখণ্ডটি 1/4 গলে গেল। বরফখণ্ডটি কত উচ্চতা থেকে পতিত হয়েছিল? বলছে বরফ গলনের সুপ্ত তাপ এত এবং তাপের যান্ত্রিক সমতা হয়েছে এত। তাপের যান্ত্রিক সমতা মানে জে এর মানটা, এবং সুপ্ত তাপ দেখো ক্যালোরিতে দেয়া আছে। ঠিক আছে, ওকে। মোদ্দা কথা সেটা হচ্ছে আমরা জানি যে তাপ শক্তির রিলেটেড দুইটা সূত্র এক্সিস্ট করে। একটা হচ্ছে কিউ সমান সমান এম এস ডেল থেটা, আর একটা সমান সমান কিউ সমান সমান এম এম এল এফ বা কিউ সমান সমান এম এল ভি। ঠিক আছে, এই দুইটা সূত্র আমরা কখন বসাবো? যখন আসলে তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপমাত্রা পরিবর্তন হবে না। আর এই সূত্রটা কখন ইউজ করব? যখন পরিবর্তনটা হবে। তার মানে তাপশক্তি রিলেটেড দুইটা বেসিক সূত্র, সেটা তাপমাত্রা পরিবর্তন যখন হবে তখন ইউজ করব। যেমন আগের ম্যাথে ইউজ করছিলাম, কারণ 1.12 তাপমাত্রা বাড়ছিল। আর পরের যে দুইটা সূত্র, সেই দুইটা সূত্র আমরা কখন ইউজ করব? যখন তাপমাত্রা পরিবর্তন হবে না। এই দুইটা সূত্রের এম তো ভর, এল এফ কি? এল এফ হচ্ছে গলনের সুপ্ত তাপ, আর এল ভিটা কি? এল ভিটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তার মানে আমরা জানি যে আসলে যখন আসলে গলে যায় কোনো একটা জিনিস, ওই জিনিস সম্পূর্ণ না গলা অবধি কিন্তু ওই জিনিসের তাপমাত্রা চেঞ্জ হয় না। যেমন 0 ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো বরফ থাকে, সেটা সম্পূর্ণ না গলা অবধি ওটা টেম্পারেচার 1 ডিগ্রি হবে না, ওটা সম্পূর্ণ বরফ থেকে পানি হবে, তারপরে ওই টেম্পারেচারটা বাড়বে। তার মানে এই ধরনের যখন ঘটনা থাকবে তখন আমরা আসলে নিচের দুইটা সূত্রের একটা ইউজ করব, যখন গলন বা বাষ্পীভবন হবে তখন। আর যখন টেম্পারেচারটা বাড়বে, যেমন 0 ডিগ্রির পানি 5 ডিগ্রি পানি হয়ে গেছে, তখন আসলে 5 ডিগ্রি টেম্পারেচার বাড়ছে, তখন আসলে আমরা প্রথম সূত্রটা পিক করব। ঠিক আছে, এটা হচ্ছে তাপশক্তি রিলেটেড দুই ধরনের ফর্মুলা। ঠিক আছে, ওকে। এবার এই ম্যাথটা দেখো কি বলছে। এই ম্যাথটা আমাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে, ধরে নিলাম যে এরকম একটা জায়গায় এক খণ্ড বরফ আছে। ঠিক আছে, বরফের ভর ধরো এম পরিমাণ। সেই বরফটা ওই উপর থেকে ফ্রি ফল মানে মুক্তভাবে পড়ছে। ওই বরফটা উপর থেকে মুক্তভাবে পড়ে এইখানে আসছে ভূমিতে। ঠিক আছে, ভূমিতে আসার ফলে কি হয়েছে? ভূমিতে এসে ওই বরফের 1/4 গলে গেছে। তার মানে এখন যে বরফ আছে সেই বরফের ভর হয়েছে m/4। ঠিক আছে, মানে ওই বরফটা 1/4 গলে গেছে, মানে এখন ভর m/4 এইটা না, মানে বরফ যেটা উপর থেকে পড়তেছিল সেই বরফের 1/4 গলে গেছে। ঠিক আছে, তাহলে ওই বরফটা গলে গেছে, তার মানে এইখানেও তাপ শক্তির রিলেটেড। কিন্তু এই বরফটা কেন গলছে? এটা কি অটোমেটিক গলবে? না, কারণ আমরা তো জানি শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, মানে কোনো নতুন শক্তির সৃষ্টি হবে না যে শক্তিটা ওই বরফটাকে গলায় দিবে। তার মানে কোনো একটা শক্তি আসলে ওই বরফটা গলাইছে, যে শক্তিটা এক্সিস্ট করতেছিল, তাই না? সেই শক্তিটা ওই তাপ শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এই শক্তিটা কি? যখন আমরা জানি যে কোনো একটা বস্তু উপর থেকে পড়ে, তখন তার কি পরিবর্তন হয়? অবস্থানের পরিবর্তনে কোন শক্তি তৈরি হয়? বিভব শক্তি। আগের ম্যাথে আমরা কি দেখছিলাম? একটা গুলি ছুটে আসতেছে, বেগজনিত শক্তি, গতিশক্তি। এখানে পতনজনিত শক্তি, তাহলে কি শক্তি? বিভব শক্তি। তাহলে সূত্র একই, W=JQ। তার মানে কনসেপ্টটা হয়েছে কোনো একটা শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়েছে, তার মানে এটা প্রথম সূত্র। এখন ওই শক্তিটা কি? ওই শক্তিটা হয়েছে কি? বিভব শক্তি। কিন্তু তোমাকে বলছে বিভব শক্তির 50% তাপে রূপান্তরিত হয়েছে। 50% মানে কি? অর্ধেক। তার মানে বিভব শক্তির অর্ধেক তাপে কনভার্ট হয়েছে। জে এর মান তো আমরা জানি 4.2, এবং কিউটা কি? ওই যে তাপ শক্তি।
এখানে কি তাপমাত্রা বাড়ছে দেখো তো, শুধু বলছে 1/4 বরফ গলে গেছে, তার মানে এখানে তাপমাত্রা বাড়েনি, গলতেছে, তার মানে সুপ্ত তাপ। তার মানে ওই যে সূত্রটা লিখে দিয়েছিলাম আমরা, পরের দুইটা সূত্র, ওই দুইটা সূত্রের মধ্যে ওই সূত্রটা হবে যেটা MLF। ঠিক আছে, ওকে। তাইলে এখন এইখানে আবার ঝামেলা আছে, সেটা বলছে সম্পূর্ণ বরফ কি গলছে, আমি যে এম লিখছি সম্পূর্ণ বরফ কিন্তু গলে নাই, বলছে 1/4 বরফ গলছে। তাহলে 1/4 বরফ গলা মানে কি 1/4 গলে গেছে, তার মানে এখানে জে এর মান হয়েছে 1/4 ইন্টু MLF, আর জে তো জে মানে কিউ এর মান আর কি। তাইলে এখান থেকে আমরা কেটে দিতে পারবো। এখন আমাকে বের করতে হবে কি কত উচ্চতা থেকে পতিত হয়েছিল, মানে এইচটা বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কত আমাদের সেটা বের করতে হবে। তার মানে আমরা এখানে লিখতে পারবো এইচ ইকুয়াল টু LF ডিভাইডেড বাই 2LF ডিভাইডেড বাই 4 ইন্টু জি ইন্টু এইচ, রাইট। তাহলে সেখান থেকে আমরা এইচটা বের করে ফেলতে পারবো, কত উচ্চতা থেকে পতিত হয়েছিল। আমাদের একটা জে আছে, ইন্টু হয়েছে জে, ওকে। তাহলে 2 ইন্টু LF মানে কি গলনের সুপ্ততাপ, গলনের সুপ্ততাপ দেখো দিয়ে আছে 80,000, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 80,000 ইন্টু জে মিনস হয়েছে 4.2, জে কেন ইউজ করলাম কারণ 80,000 ওটা ক্যালোরিতে আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 ইন্টু 9.8 ইন্টু এইচ লিখছি কেন, মানে এইচটা তো আমাকে বেরই করতে হবে, ঠিক আছে, ওকে। ওকে, আমরা আসলে এইভাবে এই ম্যাথমেটিক্সটা সলভ করতে পারবো, ঠিক আছে। তার মানে আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া দেখলাম যে এই ম্যাথগুলো কীরকম হইতে পারে। এখন এইখানে আমি বিভব শক্তি, গতিশক্তি বলতেছি, আরও অনেক রকম কনসেপ্ট আসতে পারে, কিন্তু আমাদের ওই জিনিসটাই মাথায় রাখতে হবে, অঙ্ক পড়ে আমাকে বুঝতে হবে আচ্ছা ঠিক আছে এই ম্যাথটা আমাকে বলতেছে যে উপর থেকে একটা বরফ পড়ছে, যে কারণে ওই বরফটা গলে গেছে, তার মানে এইখানে আসলে গলাইছে কে, তাপ। তাহলে তাপ শক্তি কই থেকে আসলো, ওই যে উপর থেকে পড়ছে ওই শক্তিটা থেকেই। তাহলে উপর থেকে পড়ার কি শক্তি, বিভব শক্তি, তার মানে এখানে বিভব শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়েছে, তার মানে সমান সমানের এ পাশে থাকবে বিভব শক্তি, এই পাশে থাকবে তাপ শক্তি। এখন তারপর ওই হাবিজাবি যত ঝামেলায় তৈরি করো কিছু যায় আসে না, কি পিক করতে হবে, তাপ শক্তির সময় আমাকে পিক করতে হবে আচ্ছা এনে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না কি হচ্ছে না, যদি হয় তাহলে MS ডেল থিটা, যদি না হয় তাহলে MLF বা MLV, এখানে হচ্ছে না MLF, সেটা বলছে 1/4, এই কারণে আমি 1/4 ইউজ করছি। এনে বলছে এই পতন শক্তির 50%, এই জন্য হাফ ইউজ করছি। যদি বলতো সম্পূর্ণ পতন শক্তি হাফ থাকতো না, যদি বলতো সম্পূর্ণ বরফ গলে গেছে 1/4 থাকতো না। মানে এগুলো কোনো মেজর ইস্যু না, মেজর ইস্যু হচ্ছে আমাকে বুঝতে হবে যে কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হইতেছে, বা অর্থাৎ কোন শক্তি তাপ শক্তিতে কনভার্ট হইতেছে, বা তাপ শক্তি কোন শক্তিতে কনভার্ট হইতেছে, ঠিক আছে, ওকে। চলো এবার দেখি, এবার আমরা আরেকটা ম্যাথ করি, এই ম্যাথটা আরেকটু বেশি ডিপ। সেটা হইছে ওই যে পানির হিটার দেখছো না, বলছে পানির হিটারে 10 লিটার পানির মধ্যে একটা আন্দোলক, আন্দোলক মানে ওই যে ভাইব্রেটর যে থাকে হিটারের মধ্যে, ওই আন্দোলকটা এত নিউটন বলে 30 RPM কৌণিক বেগে ঘুরতেছে। কি বলছে, এত নিউটন বলে 30 RPM কৌণিক বেগে ঘুরতেছে, এত নিউটন বলে 30 RPM কৌণিক বেগে ঘুরতেছে। যদি 30 RPM কৌণিক বেগে ঘোরে তাহলে বলছে যে 1 ঘন্টায় পানির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। কি বলছে, বলছে 1 ঘন্টায় পানির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করতে বলছে। কতক্ষণে, 1 ঘন্টায়। 1 ঘন্টায় পানির তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পাইতেছে এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কিভাবে বের করতে হবে? প্রথম কথা এখানে বলছেই ডিরেক্ট বলে দিছে পানির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো, তাহলে ওই একই কথা, সেটা হইছে আমার একটা সমান সমান থাকবে,
আমার কি থাকবে, আমার একটা সমান সমান থাকবে। সেই সমান সমানের দুই পাশে দুইটা জিনিস বসবে। এক পাশে কি বসবে, তাপ শক্তি বসবে। এখানে বলছে তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করতে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি কি, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধির সময় এমএস ডেল থিটা দিয়ে তাপমাত্রা বৃদ্ধি আমরা প্রকাশ করি, ওই তাপ শক্তিটা প্রকাশ করি। এখন এই কাজটা কে করলো, এই কাজটা করতেছে কিন্তু ওই যে ভাইব্রেটর, যে ভাইব্রেটরটা ঘুরতেছে, ঠিক আছে, এত নিউটন বলে এত আরপিএম কৌণিক বেগে ঘুরতেছে। তার মানে এইখানে যে শক্তিটা আসলে থাকবে সেই শক্তিটা কি, সেই শক্তিটা আসলে ঘূর্ণন শক্তি থাকবে, ঠিক আছে। সেই শক্তিটা কি শক্তি থাকবে, সেই শক্তিটা আমাদের বুঝতে হবে, এই শক্তিটা ওই আমি যে জিনিসটা জানি ওই শক্তি না, আমি যেটা জানি না, মানে অর্থাৎ ঘূর্ণন যে শক্তি সেই শক্তি, এখানে কোনো বিভব শক্তি বা গতি শক্তি নাই, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন শক্তি। তার মানে আমাকে ঘূর্ণন শক্তিটা বের করতে হবে, অর্থাৎ কি পরিমাণ শক্তিতে সে ঘুরতেছে এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এই যে এটা আর একটা এক্সাম্পল, যেটা কখনো বিভব শক্তি হতে পারে, সেটা কখনো গতিশক্তি হতে পারে, সেটা অন্য যে কোনো শক্তির ফর্ম হতে পারে, কিন্তু সেটা যত কঠিন ম্যাট্রিক হোক না কেন ওই একটা কনসেপ্টে আমি সলভ করব। তার মানে সমান সমানের এই পাশটা বাকি, এই পাশটা কী শক্তি দিয়ে করতে হবে, ঘূর্ণন শক্তি দিয়ে করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমরা জানি কৌণিকের ক্ষেত্রে এফ মানে বল যেটা কাজ করে সেটা আসলে কৌণিকের ক্ষেত্রে টাউ হিসাবে কাজ করে, টর্ক। এবং যেটা আমরা জানি যে রৈখিকের ক্ষেত্রে দূরত্ব মানে যেটা সরণ আর কি, এস, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, ইয়ের ক্ষেত্রে কৌণিকের ক্ষেত্রে সেটাকে আমরা কৌণিকের ক্ষেত্রে প্রকাশ করি ওই পার্টিকুলার সরণটাকে, সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটাকে আমরা থিটাকে আমরা কি বলি, থিটাকে আমরা বলি কৌণিক সরণ। মানে তো এটা আসলে নতুন কিছু না। ধরো রৈখিকের ক্ষেত্রে তুমি কিভাবে এটাকে মিন করবা, রৈখিকের ক্ষেত্রে তুমি মিন করবা যে আচ্ছা ঠিক আছে, রৈখিকের ক্ষেত্রে আমরা কাজ কিভাবে বের করি, বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু সরণের মতোই আমাকে কাজটা বের করতে হবে। কিন্তু এখানে বলটা কি, বলটা তো আর এফ না, কারণ কৌণিক বলকে আমরা টর্ক দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ঠিক তেমনিভাবে সরণটা তো আর এস না, সরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, থিটা দ্বারা প্রকাশ করি, সেটাকে বলি কৌণিক সরণ, ঠিক আছে। ওকে, এখন এই দুইটা জিনিসকে যদি আমরা ভেঙে লিখি, আমরা টর্ককে লিখতে পারবো এফ ইন্টু আর ইন্টু আমরা কৌণিক সরণকে কিভাবে লিখতে পারি। দেখো এগুলো সিম্পল, সেটা হচ্ছে তুমি সরণকে কিভাবে লেখো, বেগ বাই সময়, মানে তুমি সরণকে কিভাবে লেখো এস ইকুয়াল টু ভি বাই টি, তাই না। তুমি তাহলে কৌণিক সরণকে কিভাবে লিখবা, কৌণিক সরণকে আমি লিখব কৌণিক বেগ ডিভাইডেড বাই টি, রাইট। তাহলে কৌণিক সরণকে আমরা লিখতে পারবো, সরি, দেখো আমরা আসলে কৌণিক রৈখিক সরণকে আমরা লিখি এস ইকুয়াল টু ভিটি, রাইট, এস ইকুয়াল টু ভিটি। আর কৌণিক সরণকে আমরা তাহলে কি লিখতে পারবো, কৌণিক বেগ ইন্টু টি, রাইট, ওটা বেগ আকারে লিখছিলাম আর কি। তো আমরা রৈখিক সরণ সমান সমান লিখতে পারবো এস ইকুয়াল টু ভিটি, কৌণিক সরণ সম্পর্কে লিখতে পারবো ওমেগা টি। তাহলে আমাকে এইখানে থিটার জায়গায় কি বসাইতে হবে, থিটার জায়গায় বসাইতে হবে ওমেগা ইন্টু টি, ঠিক আছে। এটা ইকুয়াল টু এম এস ডেল থিটা, ঠিক আছে, বুঝাইতে পারছি। ওকে, তাহলে দেখো এইখানে আমার যে জিনিসটা দাঁড়াইলো সেটা হচ্ছে এফ ইন্টু আর ইন্টু ওমেগা ইন্টু টি ইকুয়াল টু এম এস ডেল থিটা। সেটাকে যদি আমি এখন লিখি, সেটাকে যদি সলভ করি, দেখো এখানে সবগুলা মানই এক্সিস্ট করে। সেটা এফ মানে কত নিউটন বলে, দেখো 0.2 নিউটন বলে, তুমি ঘুরাইতেছো। আর মানে কি, আর মানে কি, দেখো তুমি একটা বস্তুকে এইভাবে একটা বস্তুকে তুমি ঘুরাচ্ছ, তাই না, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর ঘুরাচ্ছ, এটা কৌণিক বেগে সে আসলে ঘুরতেছে কত কৌণিক বেগে, সে আসলে 30 আরপিএমে ঘুরতেছে, ঠিক আছে।
পানির মধ্যে যে আন্দোলকটা আছে সেই আন্দোলকটা কত আরপিএমে ঘুরতেছে? 30 আরপিএমে ঘুরতেছে। এখন 30 আরপিএম কথাটা আসলে কি রিপ্রেজেন্ট করে এটা আমাকে বুঝতে হবে, তাই তো? 30 আরপিএম কথাটা কি রিপ্রেজেন্ট করে? তো 30 আরপিএম কথাটা রিপ্রেজেন্ট করে, আরপিএম মানে কি কৌণিক বেগ, মানে আমাকে এইটাকে বুঝতে হবে। আরপিএম মানে কৌণিক বেগ না। আরপিএম মানে কি? আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, রাইট? রেভলিউশন পার মিনিট। তাহলে রেভলিউশন পার মিনিট মানে কি? ঘূর্ণন প্রতি মিনিটে সে আসলে কতবার ঘুরতেছে, ঠিক আছে? প্রতি মিনিটে সে আসলে কতবার ঘুরতেছে। এখানে যেটা কথা সেটা হচ্ছে আর ব্যাসার্ধ, তার মানে এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকতে হবে, মানে এই আন্দোলকের একটা ব্যাসার্ধ থাকতে হবে। এখানে এই জিনিসটা মিসিং আছে। এই আন্দোলকের ব্যাসার্ধ ধরে নাও আর ইকুয়াল টু 1 মিটার, ধরে নাও যে এর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 মিটার, রাইট? তার মানে আমি 0.2 ইন্টু 1 লিখতে পারবো, ঠিক আছে? 0.2 ইন্টু 1 লিখতে পারবো। তারপরে যেটা সেটা হচ্ছে ওমেগা। ওমেগা মানে কি? কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কিন্তু ও প্রতি মিনিটে কতবার ঘুরতেছে এটাতে আমার কিছু যায় আসে না। কৌণিক বেগ মানে ওর আসলে স্পিড কত এটা আমাকে বুঝতে হবে। তো আমরা আরপিএমকে কীভাবে কনভার্ট করব? ধরো এর 30 আরপিএম দেওয়া আছে, রাইট? তার মানে সে প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে। তার মানে সে প্রতি সেকেন্ডে কতবার ঘুরতেছে? 30 ডিভাইডেড বাই 60, রাইট? তার মানে প্রতি সেকেন্ডে সে এতবার ঘুরতেছে। যদি একবার ঘুরে সে আসলে কতখানি অতিক্রম করে? 2π। দেখো, একবার ঘুরলে সে 2π অতিক্রম করে, তাহলে সে আসলে কতখানি অতিক্রম করতেছে? 2π ইন্টু তত, মানে প্রতি সেকেন্ডে কতবার। তার সাথে আমরা আসলে গুণ দিতে হবে কি? আমাদের কি বলছে দেখো, সে আসলে কতক্ষণ ধরে ঘুরতেছে, ওই আন্দোলকটা কতক্ষণ ধরে ঘুরতেছে? ওই আন্দোলকটা 1 ঘন্টা ধরে ঘুরতেছে, রাইট? তাহলে 1 ঘন্টা ধরে ঘুরতেছে মানে কি? 1 ইন্টু 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এটা সমান সমানের এই পাশটা এবং সমান সমানের ওই পাশটায় বসবে এম, মানে 10 লিটার পানি আছে, এখানে ধরে নিলাম 10 কেজি পানি আছে। সেখানে পানির আপেক্ষিক তাপ হয়েছে 1000 বলি, পানির আপেক্ষিক তাপ হয়েছে 4200 ইন্টু এখানে দেখো তোমাকে বলছে ডেল থেটা। ডেল থেটাই তোমাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এখানে যে লিখলেন না কেন? যে আমি লিখি নাই কারণ আমি এসের মান, যেই মানটা আমি এসের মান ধরছি সেই মানটা আমি জুলে ধরছি, ক্যালোরিতে না। 4200 হয়েছে জুলে। তার মানে যেহেতু আমি জুল পেয়েই গেছি, আমার যে দ্বারা তো কনভার্টের প্রয়োজন নাই, ঠিক আছে? যে আসলে ওই যে বললাম যে একটা কনভার্টার হিসাবে কাজ করে। তাইলে এই জিনিসটা কিভাবে দাঁড়ায়, মানে এই জিনিসের ক্যালকুলেশন করলে আমি আসলে ডেল থেটাটা পেয়ে যাব, যে ডেল্টা থেটাটা কত। এই জিনিসের যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব যে ডেল থেটাটা কত, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারবো যে ডেল থেটাটা কত। দেখো সব মান দিয়ে আছে, আমরা শুধু ক্যালকুলেটটা করে দিব, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা কতখানি বাড়তেছে। ওকে, সো এটা একটা বেশ ডিপ কোশ্চেন ছিল, বাট অ্যান্সারটা আসলে 2 লাইনের অ্যান্সার, ঠিক আছে? আমরা আসলে এই ডেপথে তোমাদের কোশ্চেন দেখানোর রিজনটা ভেরি সিম্পল। সেটা হচ্ছে যাতে আসলে ওই কনসেপ্টটা সম্পর্কে কোনো ক্লিয়ার ঝামেলা না থাকে, ঠিক আছে? কারণ দেখো, যখন আমরা ওই কনসেপ্টটা পড়লাম আমরা জানলাম যে প্রথম সূত্রের বিবৃতি 1 আমাকে বুঝায় যে কিভাবে কোনো শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়, বা তাপ শক্তি অন্য কোনো শক্তিতে কনভার্ট হইলে কি হয়। মানে প্রথম বিবৃতিটা আমরা বলে যে এই বিবৃতি তোমাকে এই ব্যাখ্যাটা দিবে। সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা পাইছি, যে ফর্মুলা সমান সমানের দুই পাশে দুই ধরনের শক্তি ব্যালেন্স করে, যে শক্তি থেকে যে শক্তিতে কনভার্ট হয়। আমরা প্রথম অঙ্ক দেখছি একটা গতি শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়েছে, আমরা সেটা সলভ করছি। দ্বিতীয় অঙ্ক দেখছি একটা বিভব শক্তি একটা তাপ শক্তিতে কনভার্ট হইতেছে, সেটা আমরা দেখছি। তৃতীয় যে ম্যাথটা দেখলাম সেটা দেখলাম একটা ঘূর্ণন শক্তি, যেটা আসলে এইভাবে ঘুরতেছে,
সেটা তাপ শক্তিতে কনভার্ট হইতেছে, সেটা কিভাবে সলভ করব? মানে এইখানের মাধ্যমে আমরা বুঝলাম যে যে কোনো শক্তি তাপ শক্তিতে কনভার্ট হইতে পারে, ঠিক আছে, যে কোনো যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে কনভার্ট হইতে পারে। সো যখন এইরকম ম্যাথ দেখব যেটা এই ধরনের কনভার্সন রিলেটেড, তখন আমরা জাস্ট ওই প্রথম ফর্মুলা, যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটা দিয়ে সলভ করতে পারবো। যেমন এই অঙ্কটাও আমরা এইভাবে সলভ করে ফেলতে পারছি। দেখো, দুই পাশে সমান সমান, এক পাশে কি তাপ শক্তি, এনে যে লিখি নাই কেন, কারণ হয়েছে আমি জুলে বসাইছি। জুলে বসালে যে লেখার প্রয়োজন নাই, এতক্ষণে যে বসাইছি কেন, কারণ এগুলো ছিল ক্যালোরিতে, এই কারণে যে বসাইছি যাতে ক্যালোরি গুণ হয়ে, পার ক্যালোরি গুণ হয়ে জুলটা থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এই পাশটা কি, এই পাশটা হয়েছে ওই যে তাপ শক্তিটা, এমএস ডেল থেটাটা, এই পাশটা, রাইট। আর এই পাশটা কি, এই পাশটা হয়েছে অন্য কোনো শক্তি, যে শক্তিটার কারণে তাপ শক্তিটা উৎপন্ন হয়েছে, সেই শক্তিটা কি, ওই যে আন্দোলকটা পানির মধ্যে ঘুরতেছিল, সেই আন্দোলকের শক্তি। তাহলে শক্তি ওটা তো কৌণিক শক্তি, কিভাবে আমরা লিখব? সিম্পল, রৈখিক শক্তি মানে কি, বল ইন্টু সরণ, কৌণিক শক্তির বল ইন্টু কৌণিক সরণ, শেষ। কৌণিক বল মানে এফ ইন্টু আর, এবং কৌণিক সরণ মানে ওমেগা টি, কারণ তুমি রৈখিক সরণ সম্পর্কে ভিটি জানো, আর ভি হয়েছে কৌণিকে ওমেগা, আর টি তো টি, তার মানে এফ আর ওমেগা টি, কিচ্ছু না। এফ মানে কি, কত বলে তোমাকে বলা আছে, আর মানে কি, ওর ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধটা কত ছিল, 1 মিটার, এবং ওমেগা মানে কি, বেগটা, বেগ কিন্তু আরপিএম না, আরপিএম মানে রেভুলেশন পার মিনিট, রেভুলেশন পার মিনিট, তার মানে 1 মিনিটে কয়বার ঘুরতেছে, আমার এটা দিয়ে কাজ নাই, কয়বার ঘুরতেছে এটা দিয়ে কাজ নাই, আমার কাজ হয়েছে ও কত স্পিডে ঘুরতেছে, সেটা বের করার উপায় কি, এটা 30, তাহলে 1 মিনিটে যদি বের করতে হয় 60 দ্বারা, প্রতি সেকেন্ডে বের করতে হলে 60 দ্বারা ভাগ করব, আর একবার ঘুরলে 2 পাই, তাহলে 2 পাই দ্বারা গুণ করলে আমরা বের করতে পারবো যে ওর স্পিডটা কত, ঠিক আছে। তার মানে এটার মাধ্যমে আমরা আসলে ওমেগাটা বের করতে পারি। তারপরে কি টি মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 1 × 3600 সেকেন্ড, আর ওই পাশে এম হয়েছে 10 লিটার পানি, আর 42 হয়েছে পানির আপেক্ষিক তাপ, এবং ডেল থেটাটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তার মানে ম্যাথটা যতই কঠিন হোক না কেন আমার কিছু যায় আসে না, আমি আসলে যদি কনসেপ্টটা ধরতে পারি আমি ম্যাথটা সলভ করতে পারবো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। প্রথম সূত্রে আমি বলছিলাম দুইটা বিবৃতি আছে, প্রথম বিবৃতিটা আমরা পড়ছি, দ্বিতীয় বিবৃতিটা ইজ নাথিং বাট ওই বিবৃতিরই একটা এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যদি প্রথম বিবৃতিটার দিকে আমরা তাকাই, এই প্রথম বিবৃতিটা আসলে কি মিন করে, এই প্রথম বিবৃতিটা হয়েছে কনভার্সন মিন করে। কনভার্সন মানে শক্তি এক শক্তি থেকে আরেক শক্তির আরেকটা রূপে কনভার্ট হইতেছে, মানে অন্য বিভব শক্তি বা গতিশক্তি বা ঘূর্ণন শক্তি সেটা তাপ শক্তিতে কনভার্ট হইতেছে, সেটা বিবৃতি 1 এর রেজাল্ট। বিবৃতি 2 এর রেজাল্টটা হয়েছে শক্তির কনজারভেশন। কি কনজারভেশন? কনজারভেশন মানে শক্তির হয়েছে সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা। তার মানে 1 নম্বর বিবৃতি হয়েছে শক্তির সংরক্ষণশীলতা। আসলে ওই কথার প্রথম বিবৃতিটাও শক্তি সংরক্ষণশীলতাই মিন করতো, মানে অন্য কোনো শক্তি ওই শক্তিতে কনভার্ট হয়েছে, একই কথা। এটা জাস্ট আরেকটু এক্সটেন্ডেড ভার্সন। দেখি এই ভার্সনটা কেমন। বলছে যখন কোনো ব্যবস্থায় তাপ শক্তি সরবরাহ করা হয় তখন ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয় দুইটা ওই, এক তুমি তাপ সরবরাহ করতেছো, আর একটা হয়েছে তাপ মানে দেয়া হচ্ছে বা নেয়া হচ্ছে আর কি, সহজ বাংলা ভাষায়। তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। 3টা পার্ট। এক, এই যে তাপ শক্তি যেটাকে আমরা DQ দ্বারা প্রকাশ করব, এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করব DU দ্বারা, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ, বাহ্যিক কাজ এটাকে আমরা প্রকাশ করব DW দ্বারা। তার মানে প্রথম সূত্র তোমাকে বলে যে যে পরিমাণ DQ থাকে সে পরিমাণ DQ দুইটা ওয়েতে ব্যয় হয়। প্রথম ওয়ে কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, অভ্যন্তরীণ শক্তি মানে DU,
এবং বাকি কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়, তার মানে ডি ডাব্লিউ। তার মানে যে পরিমাণ ডি কিউ থাকবে এই পরিমাণ ডি কিউটা এই দুই খাতে ব্যয় হয়, কিন্তু শক্তি তো সৃষ্টি বা ধ্বংস নাই, তার মানে এই দুইটার যোগফল এটার সমান হইতে হবে। এটাই হয়েছে প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। ঠিক আছে, প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম হয়েছে এইটা। ঠিক আছে, তার মানে ম্যাথমেটিক্যালি প্রথম সূত্রকে আমরা এইভাবে দেখাইতে পারি। এখন ধরো আসো কিছু কথা, সেটা হচ্ছে তাপ গৃহীত বা বর্জিত হয়। তার মানে কেউ তাপ সরবরাহ করা হইতে পারে বা তাপ শোষিত হইতে পারে। ঠিক আছে, মানে তাপের গ্রহণ হইতে পারে অথবা বর্জন হইতে পারে। কেউ তাপ অ্যাকসেপ্ট করবে, কেউ তাপ ছেড়ে দিবে। যেটাই হোক না কেন সেটাকে আমরা ডি কিউ দ্বারা প্রকাশ করছি, মানে তাপের পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন। তারপরে ওই যে পরিমাণ তাপ শক্তি পরিবর্তন হইল, এখন তো ওই শক্তি তো ধ্বংস হয়ে যাইতে পারবে না, ওই শক্তি অন্য কোনো কনভার্সন হবে ওটার। সেটা কিসে কিসে কনভার্ট হবে? এক, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি মানে কি? ধরে নাও যে আসলে অভ্যন্তরীণ শক্তি জিনিসটা সিম্পল, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা পদার্থের মধ্যে অণুপরমাণু এক্সিস্ট করে না, এই অণুপরমাণুর গতিশক্তির কোনো চেঞ্জ হবে না যদি সে তাপ গ্রহণ করে বা বর্জন করে, অবশ্যই চেঞ্জ হবে। আমরা দেখছি চেঞ্জগুলো হয়, ওই চেঞ্জগুলোকে বলে আসলে অভ্যন্তরীণ শক্তি। এনে বলছে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে। এখন তোমরা বলো ভাইয়া অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা তো সেম না, কারণ শক্তি তো শক্তি, তাপমাত্রা তো আর শক্তি না। তাপমাত্রাতেও তো আমরা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করছি। তাহলে এটা কেন বলতেছেন? এটা বলার রিজনটা হয়েছে আমরা তো ভেতরে দেখতে পারবো না কোনো পদার্থের, তাই না? মানে এই জিনিসের আউটপুটটা দেখতে পাওয়াটা মুশকিল, তাই আমরা আসলে বুঝতে পারবো কিভাবে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হইতেছে, সেটা আসলে ডিটারমাইন করে দেয় তাপমাত্রা। মানে কোনো জিনিস ধরে আমরা যদি বুঝি আছে এটা গরম, তার মানে অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে। কোনো একটা জিনিস ঠান্ডা ছিল গরম হয়ে গেছে, তার মানে ওর অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। কোনো জিনিস ঠান্ডা ছিল ওটা আরও ঠান্ডা হয়ে গেছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি কমছে। তার মানে তাপমাত্রা আসলে নির্ধারণ করে দিবে শুধুমাত্র যে তুমি বুঝতে পারবা অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে নাকি কমতেছে। মানে কোনো জিনিসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তার অভ্যন্তরীণ শক্তি 10 জুল, ব্যাপারটা এমন না। শুধু তুমি বুঝতে পারবা যে 10 থেকে যখন 20 হয়েছে তাপমাত্রা বাড়ছে, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। তাপমাত্রা কমছে মানে অভ্যন্তরীণ শক্তি কমছে। তার মানে তাপমাত্রা আসলে নির্ধারণ করে দিবে আর অভ্যন্তরীণ শক্তি বাড়ছে নাকি কমছে এটা তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে ডি কিউ এর আমি পরিচয় বুঝলাম, ডি ইউ এর পরিচয় বুঝলাম। এবার ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ বলছে বাহ্যিক কাজ, মানে যে কোনো ধরনের কাজ হইতে পারে। ডি ডাব্লিউকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে যে পি ডি ভি। তার মানে কোনো একটা গ্যাসের আয়তন বাইরে গেছে। ঠিক আছে, কোনো একটা গ্যাসীয় পদার্থের আয়তন বেড়ে গেছে, তাহলে কি পরিমাণ কাজ হবে? পি ইন্টু ডিভি পরিমাণ কাজ হবে। ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন, মানে V2 মাইনাস V1। ঠিক আছে, মানে আগে একটা আয়তন ছিল, পরে আয়তন বৃদ্ধি পাইছে, তাহলে কাজের পরিমাণ হবে পিডিভি, চাপ ইন্টু ডিভি। তার মানে এটার এক্সটেন্ডেড ভার্সন আমরা লিখতে পারবো ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পিডিভি, রাইট? এই দুইটা ভার্সন এক্সিস্ট করে। ঠিক আছে, আমরা বুঝছি। তাহলে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হয়েছে তুমি যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবা বা বর্জন করবা তার কিছু অংশ ওই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বা কমাবে এবং কিছু অংশ বাহ্যিক কাজ করবে। ঠিক আছে, মানে কোনো একটা কিছুকে যদি তুমি হচ্ছে তাপ শক্তি দ্বারা কাজ করতে চাও, কিছু অংশ কাজ হবে আর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে। মানে এইটাও আসলে ওই তাপ শক্তিটা ওই শক্তিতে কনভার্ট হইতেছে, মানে একই, দুইটা বিবৃতি সেম, কিন্তু প্রথম বিবৃতির এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে এটা। ওকে, এখন এই বিবৃতিতে কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে পরিচয়। ডিকিউ এর পরিচয় আমরা জানি। ডিকিউ এর পরিচয় কি? তাপের পরিবর্তন। কি বলছি? তাপ শক্তির পরিবর্তন। ডিকিউ মানে তাপ শক্তির পরিবর্তন। ডিকিউ পজিটিভ কখন হবে আর ডিকিউ নেগেটিভ কখন হবে সেই বিষয়ে আমাদের আলাপ করতে হবে। ঠিক আছে, ডিকিউ পজিটিভ হবে কখন, ডিকিউ নেগেটিভ হবে কখন? ডিকিউ পজিটিভ হবে তখনই যখন হয়েছে
তাপ শক্তি গৃহীত হবে মানে তাপ শক্তি আসলে গ্রহণ করা হবে। আর নেগেটিভ হবে কখন? যখন তাপ শক্তি বর্জিত হবে, মানে যখন তাপ শক্তি আসলে বর্জন করা হবে তখন আসলে ডি কিউটা নেগেটিভ হবে। যখন তাপ শক্তি আসলে পজিটিভ হবে কখন? যখন এটা গ্রহণ করা হবে। ঠিক তেমনিভাবে ডি ইউ এর পজিটিভ বা নেগেটিভ আছে, এটাকে বলা হয় চিহ্ন প্রথা। বুঝতে পারছো? চিহ্ন প্রথা। তো ডি ইউ কখন পজিটিভ হবে? ডি ইউ তখনই পজিটিভ হবে যখন আসলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন আসলে ডি ইউটা পজিটিভ। যখন আসলে তাপমাত্রা হ্রাস পাবে তখন ডি ইউটা নেগেটিভ ধরবো আমরা। ঠিক আছে? এবং লাস্টে যেটা বাকি থাকে সেটা ডি ডাব্লিউ। ঠিক আছে? ডি ডাব্লিউ পজিটিভ কখন হবে আর নেগেটিভ কখন হবে? ডি ডাব্লিউ পজিটিভ হবে তখনই যখন আসলে আয়তনটা বাড়বে, কারণ V2 বড় হতে হবে। দেখো V2 যদি বড় হয় তাহলে একটা পজিটিভ মান আসবে, আর যদি V2 নেগেটিভ হয় তখন আসলে পজিটিভ মান আসবে না, নেগেটিভ মান আসবে। ঠিক আছে? তার মানে যখন আয়তন বৃদ্ধি পাবে তখন DW পজিটিভ, যখন আয়তন কমে যাবে তখন DW নেগেটিভ। ঠিক আছে? তার মানে DW কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় আমরা বুঝছি, DQ কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় আমরা বুঝছি, DU কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় আমরা বুঝছি। এ ধরনের বাংলা কথাগুলো অঙ্কে যেভাবে রিপ্রেজেন্ট করা থাকবে সেভাবে। যদি তোমাকে বলা হয় যে এতে তার 100 জুল পরিমাণ, মানে তার অভ্যন্তরীণ শক্তি 100 জুল পরিমাণ হ্রাস পাইছে, মানে ওখানে দেখতেছো যে তাপমাত্রা কমে গেছে, তার মানে তুমি যখন ডিইউ এর মান বসাবা তখন -100 বসাইতে হবে। বা তোমাকে বলছে যে আসলে এখানে তাপ বর্জিত হয়েছে, তার মানে তুমি যখন ওই মানটা বসাবা তখন মাইনাসের মানটা বসাইতে হবে। তার মানে দ্বিতীয় সূত্রের মোদ্দা কথা হয়েছে এই দুইটা রূপ ম্যাথমেটিক্যালি, সেটা দিয়ে আমাদের অঙ্ক সলভ করতে পারবো, কিন্তু তার জন্য প্রত্যেকটা জিনিসের চিহ্ন কোথায় কখন কিভাবে হবে সেটা হইছে আমরা এখানে বের করতে পারবো, মানে এর মাধ্যমে আসলে নির্ণয় করতে হবে। এটাকে বলে চিহ্ন প্রথা। বুঝতে পারছো? তার মানে প্রথম সূত্রের এটা দুইটা বিবৃতি, মানে 2 নম্বর বিবৃতিটা। ঠিক আছে? দেখি এই রিলেটেড ম্যাথ সলভ করি। বলছে পিস্টনযুক্ত একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ বলছে 400 প্যাসকেল, চাপ স্থির রাখছে, সিস্টেমকে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা মানে কি? ওখানে তাপ গৃহীত হচ্ছে। তার মানে এইখানে আমরা বুঝতে পারলাম যে এটা ডি কিউ এর মান দেয়া আছে, এবং যেহেতু এটা গৃহীত হচ্ছে তার মানে এর মানটা পজিটিভ, তার মানে এটার মান 800 জুল। কড়াই দেখো 1200 জুল কাজ সম্পাদিত হচ্ছে। কি বলছে? 1200 জুল কাজ সম্পাদিত হচ্ছে। এটা কি বাহ্যিক কাজটা? তার মানে 1200 জুল যদি কাজ সম্পাদিত হয় তাহলে এটাকে আমরা বলবো DW = 1200 জুল, রাইট? এখন তোমাকে বলছে কি গ্যাসের আয়তন আর অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তার মানে অন্তস্থ শক্তির পরিবর্তন মানে কি? অন্তস্থ শক্তির পরিবর্তন মানে DU কত এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে? এবং তোমাকে বলছে যে গ্যাসের আয়তনের পরিবর্তনে বের করতে বলছে। আয়তনের পরিবর্তন মানে কি? DV তোমাকে বের করতে বলছে। তার মানে তোমাকে DV আর DU বের করতে বলছে। প্রথম কথা আমরা কি করব? আমরা DV বের করতে পারবো, কারণ এখান থেকে DV আমরা পেয়ে যাব। কারণ DW সমান কি? P × DV, রাইট? P × DV সমান তোমার 1200, আবার P সমান 400, তাহলে 400 × DV = 1200। তাইলে DV কত? আয়তনের পরিবর্তন কত? 3, তাই না? আয়তনের পরিবর্তন 3 মিটার কিউব। ওকে, এবার তোমাকে বলছে DU কত, সেটা আমরা ওই যে প্রথম সূত্র থেকে বের করতে পারবো। আমরা জানি যে DQ = DU প্লাস হয়েছে DW। আমি জানি যে DQ = এই অঙ্কে 800
এবং ডিডাব্লিউ সমান সমান কত 1200, তাহলে 800 মাইনাস 1200 ইকুয়াল টু ডিইউ। দেখো দিন শেষে ডিইউ এর মান আসে -400 জুল। যদি তোমাকে এইখানে আরেকটাও কোশ্চেন করে যে ওই সিস্টেমের তাপমাত্রা বাড়তেছে নাকি কমতেছে, সেটারও অ্যান্সার দিতে পারবো। তার মানে এটার মাধ্যমে আমরা কি বুঝি, এখানে তাপমাত্রা বাড়বে নাকি কমবে, এখানে তাপমাত্রা কমবে, কারণ ডিইউ এর মান নেগেটিভ আসে। ডিইউ এর মান নেগেটিভ মানে কি, তাপমাত্রা কমে আর কি, মানে এখান থেকে এই সিদ্ধান্তেও আসা যায়। তার মানে এই ম্যাথগুলো অনেক সিম্পল হয়, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কঠিন ম্যাথ আসলে ওই বিবৃতি 1-এর এগেনস্টে যে ম্যাথগুলো, যেখানে আসলে কনভার্সনগুলো হচ্ছে তাপশক্তি অন্য শক্তিতে, সেই ম্যাথগুলোই বেশি আসে। ঠিক আছে, এই ম্যাথগুলো যদি আসে সেটা আমাদের গুড লাক, কারণ এই ম্যাথগুলো অনেক বেশি সহজে সলভ করা যায়, কারণ সব ডিরেক্ট কোশ্চেনগুলো দেওয়া থাকে এবং ডিরেক্ট ভ্যালুগুলো দেওয়া থাকে। আমার যা উদ্দীপকে ফাইন্ড আউট করতে হবে এটা গৃহীত হচ্ছে না বর্জিত হচ্ছে, তাহলে আমি চিহ্নটা পেয়ে যাব, তারপরে বাকি কাজ সিম্পল, যা সূত্র অনুযায়ী আমরা করে ফেলবো। ঠিক আছে, সো আমরা এই থ্রুতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। থ্যাংক ইউ।